যদি আমার fx হয় f of 2a minus x ইকুয়াল টু যদি আমাদের মানে fx হয় বা 2a plus x এরকম কিছু একটা ছিল, এটা তোমরা দেখে নিও সূত্রটা কি ছিল আর কি, বুঝতে পারছো? আইদার 2a plus x অথবা 2a minus x ইকুয়াল টু এরকম যদি হয় তাহলে এটা মানে এরকম লেখা যায় আর কি, বুঝতে পারছো? তো মানে ওই কন্ডিশনটা এখানেও আমাদের আছে, কারণ এখানে যেহেতু সাইন স্কয়ার আছে, স্কয়ার থাকার কারণে আমাদের ওই কন্ডিশনটা এখানে মানে হোল্ড করতেছে আর কি, বুঝতে পারছো? সেই জন্য এইখানকার এই লিমিটটাকে প্রথমে ওরা লিখে নিয়েছে এই যে 2 ইনটু পাই বাই 2, তো 2 ইনটু পাই বাই 2 লিখার পরে এই 2টাকে তখন বের করে দিছে, বুঝতে পারছো? তো সেই কাজটা এখানে করছে, তাছাড়া কিছু না। এবং আমরা সাধারণত মানে এরকম কাজ মানে এই ডেফিনিট ইন্টিগ্রাল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকি, যে ইন্টিগ্রেশনের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, যাতে আমরা কুইকলি ইন্ডিকেট করে ফেলতে পারি, সেই জন্য আমরা এই কাজগুলো করে থাকি এখানে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এবার আসি স্যার চ্যাপ্টার 16 কি শেষ? চ্যাপ্টার 16 তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে শেষ, তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে শেষ, আর যদি প্রবলেম থাকে তাহলে শেষ না। কারণ ওখানে সবগুলো সাম ওই একই টাইপের আর কি, যে মানে আমরা গতদিন এই সামগুলো দেখতেছিলাম যে সবগুলো ক্ষেত্রে দেখো একই কাজ, মানে বারবারই একই কাজ করা হচ্ছে। যেমন এখানে এক্স ছিল, তাহলে আমরা কিন্তু এখানে সামটা দেখেই বুঝতে পারতেছি কি করতে হবে। যে আমরা যখনই এখানে সিঙ্গেল মানে পলিনোমিয়াল হিসেবে এক্স থেকে যাচ্ছে, তখন আমরা বলতেছি ওকে তাহলে এই এক্সটাকে রিমুভ করাটাই, এখানে সাইন কোসাইন আছে, এখানে আবার এক্স আছে, তাহলে এটাকে রিমুভ করতে যাওয়ার একটাই মাত্র ওয়ে আউট, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে পাই মাইনাস এক্স, এখানকে এই আপার লিমিট মাইনাস এক্স করে আমি এখান থেকে এটাকে সিমলাই করে এখান থেকে 2i করে আমি দেখতেছি এখানে কনস্ট্যান্ট হয়ে গেল। যখনই উপরে কনস্ট্যান্ট পেয়ে গেলাম তখন আমরা বলছি এখন আমার কাজটা হচ্ছে শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক সিমপ্লিফিকেশন। সো তখন আমরা ট্রিগোনোমেট্রিক সিমপ্লিফিকেশন দিয়ে এই সামটা তখন ইজিলি করে ফেলতে পারতেছি। সো সেই কাজগুলোই দেখো এখানে ঘুরাই ফিরায় সব জায়গায় ওই একই কাজই করে। যেমন এখানে ওই দেখো একই কাজ, এখানে এক্স আছে, এক্সটাকে রিমুভ করতে হবে। ওকে, এখানে দেখো এখানে এক্স আছে, সেই এক্সটাকে এই যে পাই মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করা হচ্ছে। হ্যাঁ স্যার আগের অঙ্কটা আরেকবার একটু দেখান তো স্যার। আগের কোনটা জানো? এইটা এইটা এটা এটা এই সামটা 61, এটা এটাই তো মনে হয়। হ্যাঁ এখানে দেখো এখানে আমাদের যেহেতু এই এই যে সিঙ্গেল এক্স, এখানে সাইন এক্স কোসাইন এক্স নিয়ে আমাদের কিন্তু কোনো ঝামেলা ছিল না, কারণ শুধুমাত্র সাইন এক্স কস এক্স থাকলে পারে যে যদি সামথিং বাই সাইন এক্স কস এক্স থাকে, তাহলে আমরা এটাকে সিঙ্গেল রেশিওতে কনভার্ট করে নিয়ে এটাকে ইজিলি ইন্ডিকেট করে ফেলতে পারবো, সেটা কোনো সমস্যা আমাদের নাই। কিন্তু সমস্যা ক্রিয়েট স্যার করলো ওই কি? স্যার ওই 56 নম্বর অঙ্কটা আরেকবার একটু দেখান তো স্যার। আচ্ছা দেখেন স্যার এটা আমরা ওই লিমিটটা চেঞ্জ করব কেন? কোন লিমিটটা? মানে ওই যে পাই স্যার পাই ছিল সেটাকে পাই বাই 2 তে আনবো কেন? ও দ্যাট ইজ গুড, এটা একটা ভালো কথা বলছো। পাই বাই 2 তে নিয়ে আসার মূল কারণটা হচ্ছে যে এখানে যদি মানে তোমরা ইয়ে করে দেখো যে এখানে পাই বাই 2 তে যে যেটা হলো এই যে এখানে এসে দেখো, এখানে এসে আমরা যে দেখতেছি যে এই জায়গাটা মনে করো যে নরমালি আমরা ইন্ডিকেট করে ফেললাম, লিমিট নেওয়ার পরে আমরা মনে করলাম যে এখানে আমরা পাই রাখবো, তাহলে এখানে লিমিট চেঞ্জ করতে গেলে পরে এখানে কি হলো যে জেড মানে আমাদের যদি এক্স এর ভ্যালু পাই পুট করি, তো এক্স এর ভ্যালু পাই পুট করলে কি হবে? tan পাই কত বলো তো? স্যার tan পাই মানে হচ্ছে sin পাই বাই cos পাই, তার মানে স্যার 0 আর sin মানে tan 0 কত? স্যার ওটাও তো 0। দেখো 2 0 মিলে তো আমরা হিরো হয়ে যাচ্ছি না? না স্যার 0 হলে স্যার এটা তো এটা হতে পারে না স্যার 0। দুইটা লিমিট যদি সেম হয় তাহলে তুমি ইন্ডিকেট করবা কাকে নিয়ে, বুঝছো না? তাহলে ইন্ডিকেট আমার ইন্টিগ্রালটা 0 হবে, একটা পয়েন্ট বোঝাচ্ছে। একটা পয়েন্ট মানে লিমিট তো এরকম হয় না, কারণ তোমার সাধারণত আমরা যখন ইন্ডিকেট করতে চাই লিমিট দেওয়ার মানেটা কি? লিমিট দেওয়ার যদি আমরা মানে এর ব্যাকগ্রাউন্ডে একটু স্টাডি করে আসি তাহলে তোমরা দেখবা যে লিমিটের মানে যখন লিমিট নিয়ে কোনো সাম আমরা করতে যাই তখন আমাদের লিমিট মানে হচ্ছে কোনো একটা ফাংশন হচ্ছে আমার দেওয়া আছে, আমাকে হয়তো বলছে এইটা থেকে এই পর্যন্ত হয় এর আর্ক লেংথ বের করতে বলবে, অথবা এর এরিয়া বের করতে বলবে, অথবা এর ভলিউম বের করতে বলবে। তাহলে এখানে সার্টেন লিমিট থেকে এই যে এ থেকে বি পর্যন্ত লিমিট নিয়ে আমি এটাকে ইন্ডিকেট করা মানে হচ্ছে এই পোর্শনের হয় আমার এরিয়া বের করতে বলা হয়েছে, অথবা এর ভলিউম বের করতে বলা হয়েছে, অথবা এর আর্ক লেংথ বের করতে বলা হয়েছে, কোন একটা জিনিস বের করতে বলা হয়েছে। আর আমাকে দিয়ে দিল, ইনিশিয়ালি দেওয়া হলো এখান থেকে এই পর্যন্ত,
আর আমি দেখতেছি যে একটা সার্টেন পোর্শন দেওয়া আছে, কিন্তু আমি নিজে নিজে পণ্ডিতি করে বললাম যে না এটা আসলে এটা ভুল দেওয়া আছে, এটা আসলে এই শুধু এটাই হবে, তাহলে ব্যাপারটা অ্যামালগামেট হয়ে গেল না, উল্টাপাল্টা হয়ে গেল না? যে মানে আমার দেওয়া ছিল একরকম, কিন্তু আমি ফাইন করতে যে দেখলাম যে না এটা একই জায়গায় থেকে যাচ্ছি, একই জায়গায় ঘূর্ণায়মান হয়ে যাচ্ছি, তাহলে আমার তখন হয়ে গেল আমার একটা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে গেট টিট পাওয়ার জন্য আমরা কোনো সময়ই ডেফিনেট ইন্টিগ্রাল যদি আমার দেওয়া হয় দুইটা লিমিট সেম হোক, এরকম বিপদে আমরা কোনো সময় পড়তে চাই না। এরকম বিপদেই যখন আমরা পড়ে যাই তখন আমরা এই মানে বিভিন্ন ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি গুলো ইউজ করে আমরা বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করে থাকি আর কি। তো এটাও আমাদের জন্য একটা বিপদ, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে এই কাজটা করার প্রয়োজন হয়েছে। ওকে, জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। এখানে তোমাদের গতদিন কিন্তু এটা দেখাচ্ছিলাম যে এখানে এই যে লন tan x বা লন sin x লন cos x এরকম যে ফাংশনগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ওই যে ডেফিনিট ইন্টিগ্রালের 3 নম্বর যে প্রপার্টিটা এই যে পাই বাই 2 মাইনাস a বা a মাইনাস x মানে এইটা মানে ইউজ করে আমরা ইজিলি এই ধরনের সামগুলো করতে পারি, যে লন tan x লন cot x লন cos x লন sin x এই চারটা সামের যে কোনোটাই এক্সামে দেখবা আসে, এবং সেগুলোর ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি আমরা ইউজ করে সামগুলো করে থাকি। যেমন এখানে এই শুধু লন tan x কে ইন্টিগ্রেট করা আমাদের জন্য কিন্তু ইরিটেটিং ছিল, আমরা কিন্তু পারতেছিলাম না। বাট এখানে দেখো যে যখনই আমরা এই প্রপার্টি ইউজ করে এটাকে মানে বললাম যে এটা মানে হচ্ছে লন cot x, এখন এটা দুটো অ্যাড করলাম, তাহলে 2i ইকুয়ালস টু লন tan x প্লাস লন cot x এটা হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন বলতেছি যে এখান থেকে এই যে এটাকে মানে ডেফিনিট ইন্টিগ্রাল প্রপার্টি মানে লনের প্রপার্টি অনুযায়ী এটা মাল্টিপ্লাই হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল tan ইনটু cot মানে হচ্ছে 1, তাহলে লন 1 মানে 0। সো এখান থেকে আলটিমেটলি ইন্টিগ্রাল ভ্যালু আমরা 0 পেয়ে গেলাম। সো সেখান থেকে খুব ইজিলি কিন্তু সামটা আমরা করে ফেলতে পারলাম। স্যার জি স্যার। স্যার sec 2x এর ইন্টিগ্রাল স্যার ভ্যালু স্যার কত হবে? শুধু sec 2x? শুধু sec 2x? জি স্যার, যে আমরা ফর্মুলাটা জানি স্যার, sec x এর ফর্মুলাটা জানি স্যার, ওটাকে যদি স্যার 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে? না 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 না, তা হবে না, কারণ ওটার মানে ওইটার ফাংশন আর মানে নরমাল sec এর ফাংশন তো দুটো ডিফারেন্ট আর কি, বুঝতে পারছো না? সো sec 2x কে ইন্টিগ্রেট করলে তোমার লিমিট কোনটা দেওয়া আছে সেটা তোমার একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো মানে ওখানে sec 2x এর ক্ষেত্রে তোমার যেটা হবে sec x যেটা তার x এর কোএফিশিয়েন্ট যেটা ডিভাইড মানে 2 দিয়ে ডিভাইড হওয়ার কথা, হ্যাঁ মানে sec x টা তুমি যেটা করছো সেটাই তুমি থাকবে, সেটা জাস্ট x এর কোএফিশিয়েন্ট দিয়ে ডিভাইড হবে আর কি। তাইলে হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, হয় নট? জি স্যার। কারণ sin 2x যদি ওটা হয় তাহলে মানে cos 2x যদি ওটা হয় তাহলে sec 2x হবে না কেন? ওকে স্যার। আচ্ছা, এখানে এবার একটা আসছি আমরা আমরা আজকে ওই যে সেখানে সবগুলো সামই তোমরা দেখবা যে ওই অ্যাজ ইউজুয়াল ওয়েতে মানে করা হয়েছে, এবং আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমাদের উচিত হবে এগুলো প্র্যাকটিস করা মানে করে মানে কারণ এক্সামে দেখবা যে এইখানে যে এই মানে মানে প্রায় মানে অ্যারাউন্ড 72টা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো থেকেই মানে দেখবা একটা দুটা সাম সবসময় কমন থাকে, আর এক্সারসাইজ থেকেও কমন তো থাকে আর কি। আচ্ছা, আমরা আজকে চলে যেতে চাই এই যে মানে ওয়ালিজ একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের অনেক কাজে মানে প্রয়োজন হয়। এই ফর্মুলা আসলে কিছুই না, আমরা এর আগে মানে nth ইন্টিগ্রাল করলাম বা ইন্টিগ্রেশন বাই রিডাকশন ফর্মুলা আমরা দেখে আসলাম। ইন্টিগ্রেশন বাই রিডাকশন ফর্মুলায় আমরা sin cos tan sec cosec cot এর nth পাওয়ার যদি থাকে তাহলে সেগুলো কি করে ইন্টিগ্রেট করতে হবে সেই জিনিসগুলো আমরা এখানে দেখে আসছি। এখন এখানে দেখো যেখান থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে 0 থেকে পাই বাই 2 সাইন অথবা কস এর পাওয়ার যদি n থাকে তাহলে এর পাওয়ার n যদি জোড় হয় তাহলে এটা হবে আমাদের এই যে লাস্টের যে এই যে n - 1 n - 3 মানে নিচে হচ্ছে n থেকে শুরু করে 2 2 করে গ্যাপ দিতে দিতে পাই বাই 2 তে যে শেষ হবে, উপরে পাই নিচে 2 থাকবে আর কি। এটা হচ্ছে তার একটা ফর্মুলা, এটাকে বলা হচ্ছে ওয়ালিস ফর্মুলা, মানে পপুলার একটা ফর্মুলা। সিমিলারলি n যদি এখানে বিজোড় হয়, এর পর যদি 5 হয় 9 হয় 3 হয় তাহলে আমরা বলতেছি এখান থেকে এটা শেষ হতে হতে আমাদের এখানে এই যে 6 4 2 এখানে যে এটা শেষ হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি,
মনে করো যে আমাদেরকে যদি বলা হয় যে সে 0 to π/2 sin to the power 4x dx, এটাকে যদি ইন্ডিকেট করতে বলা হয় তাহলে অ্যাকর্ডিং টু দিস ওয়ালিস ফর্মুলা আমরা বলতেছি যে এখানে খেয়াল করো লিমিটটা কিন্তু আমার আবার ওয়ালিস ফর্মুলা ফিক্সড, এর অন্য কোনো লিমিট হলে কিন্তু হবে না। এটা যদি পাই হয় অথবা 2π হয় অথবা π/4 হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। সো সেখানে বলা হচ্ছে কি যেখানে আমাদের এই যে n হচ্ছে আমাদের এখানে এই যে এই 4 হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের n, তাহলে n যদি এটা হয়ে থাকে তাহলে আমরা বলছি তাহলে এখানে এই যে আমাদের উপরে 4 - 1 দিয়ে আমরা শুরু করলাম, নিচে আমাদের 4, তারপরে হচ্ছে 2, তাহলে এখানে এখন এই যে 4 - 1 হচ্ছে 3, 3 এর পরে হচ্ছে এখানে 1, তাই তো? তাহলে এখানে 3 আর 1 হলো, তারপরে যে এখানে π/2 তে যে এটা শেষ হয়ে যাবে, মানে π/2 মানে হচ্ছে আমরা বলতেছি এখান থেকে যে এখানে এই 2টা আমরা এখানে দিব না, 4 এর পরে নেক্সট হচ্ছে 2, সো এখান থেকে আমাদের তাহলে এখানে ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে এই যে 3 1 আর এটা হচ্ছে 4 2, আর এটা ইভেন হওয়ার কারণে আমরা বলছি এখানে π/2। সো দিস ইজ মাই ইন্টিগ্রাল ফর্মুলা আর কি। ওকে, সরি, মানে এইখানে আর এটা থাকবে না, সো এখানে এটা পাই শেষ হবে আর কি। আর যদি এখানে আমাদের অড হতো সে 0 to π/2, বুঝলাম না স্যার, বলতেছি যে আমরা এখানে বলতেছি যে এখানে এখানে যদি এই ফর্মুলা অনুযায়ী এখানে মনে করো 0 to π/2 sin to the power 6x, নর্মালি এই যে সাইনে যদি পাওয়ার বেশি থাকে সেটাকে রিডিউস করে ইন্ডিকেট করাটা কিন্তু বেশ ক্লামজি, লেংদি, বাট আমরা বলতেছি যে এখান থেকে এই জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই ওয়ালিস ফর্মুলা অনুযায়ী এখানে n কত বলো তো, কেউ একজন বলো n কত? 6, n হচ্ছে 6 হলো, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী খেয়াল করে দেখো যে 6 প্রথমে হবে 6 - 1, তারপর হচ্ছে আমাদের 6 - 3, তারপর হচ্ছে আমাদের 6 - 5, এরপরে কি যাবো আমরা উপরে যাবো না? যাবো না স্যার আর যাবো না। যাবো না কেন? সমস্যা কোথায়? নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, গুড, যাবো না। আর নিচেই যে আমরা বলছি কি তাহলে এটা হবে 6, এটা হচ্ছে 6 - 2, এটা হচ্ছে 6 - 4, আর এরপর হচ্ছে 6 - 6, এর কি যাবো? 6 - 6 এ যাবো না স্যার, যাবো না। এটাও যাবো না, কেন যাবো না? স্যার ওটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা বলতেছি এরপরে যে আমরা এখানে লিখবো এটা হচ্ছে π/2, আমরা বলতেছি যেখানে এইটা এই পর্যন্ত হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী খেয়াল করে দেখো যেখানে ফর্মুলা অনুযায়ী এই যে যদি এটা জোড় হয় লাস্টে যে আপনার π/2 থেকে যাবে, আর এখানে যে এই যে 1 এ শেষ হবে আর এখানে যে 2 তে শেষ হবে। সো আমরা বলছি এখানে অসংজ্ঞায়িত হয়ে যাওয়ার কারণে নিচে অসংজ্ঞায়িত হওয়ার আগ পর্যন্ত যাচ্ছি, আর উপরে নেগেটিভ না আসার আগ পর্যন্ত যাচ্ছি, নেগেটিভ না আসার আগ পর্যন্ত যাচ্ছি, আর নিচেই আমরা বলছি অসংজ্ঞায়িত হওয়ার আগ পর্যন্ত যাচ্ছি, যে আমাদের যেটা হলো সেটাই হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রাল ভ্যালুটা এখানে আসতেছে। ওকে, সিমিলারলি এখানে যদি এটা অড হতো, সে মনে করে এখানে 0 to π/2, এখানে যদি বলা হতো sin to the power 7x dx, এখানেও কিন্তু আমরা একই ফর্মুলা ইউজ করতেছি, এই যে 7 - 1, দেন 7 - 3, 7 - 5, এখানে কি বলছে এর পরটা কি? 7 - 5 এর পরটা কত? 7 - 7, এটা কি লিখবো না? লিখবো না, লিখবো না স্যার। কেন? তাহলে তো 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, তাহলে মানে এটা তাহলে পুরো জিনিসটা 0 হয়ে যাবে, তাহলে সেটাও লিখলাম না। এখানে তাহলে 7 মাইনাস, এরপরে লিখবো কি আমরা 7 - 2, এখানে লিখতেছি আমরা 7 - 4, 7 - 6 লিখলাম, তারপরে লিখবো আর না স্যার আর লিখবো না, কেন? নেগেটিভ হবে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই নেগেটিভ পর্যন্ত লিখতেছি না, আর উপরে আমরা 0.0টা লিখতেছি না। সো এছাড়া বাকি সবগুলো কিন্তু লিখে ফেললাম যখন এটা বেজোড হচ্ছে, হলে পরে যেটা হবে দ্যাট ইজ মাই ইন্টিগ্রাল ভ্যালু। সো এখানে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের এই যে 6, এটা হচ্ছে আমাদের 3, সরি মানে এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 2, আর নিচে হচ্ছে আমাদের 7 5 3 আর 1। ওকে, সো এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে দ্যাট ইজ মাই ইন্টিগ্রাল ভ্যালু। আবার এখানেও এইটা মাল্টিপ্লাই করলে যেটা হবে দ্যাট ইজ মাই ইন্টিগ্রাল ভ্যালু। এখানে আমরা বলতেছি
এইটা ছিল আমাদের এখানে কত 6 - 1 হচ্ছে আমাদের 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে আমাদের 1, আর নিচে হচ্ছে আমাদের 6 4 2 ইন্টু π/2। ওকে, তোমরা এখান থেকে এই কনসেপ্ট অ্যাপ্লাই করে সবাই একটু, সবার কাছে পেন থাকার কথা, একটু এই সামটা একটু করে দেখো থেকে একটু। এখানে sin টু দি পাওয়ার 10x dx, আর এখানে 0 টু π/2, এটাও π/2 cos টু দি পাওয়ার 9x dx। এই দুটার আনসারটা কত আসে একটু দেখো তো, একটু কে একজন করো দেখি, 30 সেকেন্ড সময়। স্যার প্রথমটা কি π/2 আছে স্যার লিমিট? হ্যাঁ π/2 আছে, π/2 আছে, π/2 sin এর পাওয়ার 10, আর এখানেও π/2 cos এর পাওয়ার 9। 30 সেকেন্ড সময় তোমরা এটা বের করো দেখি। 1 মিনিট সময় তোমাদের, 1 মিনিট সময়। তোমরা একজন একটু কপিতে করো সবাই। বলো, কেউ একজন বলো, মানে উপরেরটা প্রথমটার আনসারটা কি আসছে বলো। স্যার ওটা তো হিসাব করতে হবে স্যার। জাস্ট প্রোডাক্ট ফর্মে বলো, প্রোডাক্ট ফর্মে বলো, জাস্ট প্রোডাক্ট ফর্মে স্যার বলো। উপরে 9 7 5 3 1 7 আর নিচে 5 হচ্ছে 3 10 8 6 4 2 ইনটু π/2। 10 8 6 4 2 ইন্টু π/2। গুড। আর এইটার ক্ষেত্রে কি হয়েছে বলো তো? উপরে 8642 আর নিচে হচ্ছে 97531। 6 কেন হলো? এটা পাওয়ার 9 তো 6, তাহলে তো উপরে 8 হয়ে যাওয়ার কথা না? স্যার 8 প্রথমে 8 স্যার 8642 আর নিচে হচ্ছে 97531। 97531। ওকে গুড। ওকে হ্যাঁ, এই যে দেখ, এখানে আমাদের জাস্ট এটা দেখে দেখে আমরা কিন্তু মানে এই জিনিসটা এই প্রোডাক্ট ফর্মে লিখতে, প্রোডাক্টটা করতে হয়তো আমাদের সময় লাগতে পারে, ক্যালকুলেটর লাগতে পারে, বাট এটা কিন্তু যে কোনো ইন্টিগ্রাল আমরা এখানে দেখে দেখে 30 সেকেন্ডে কিন্তু আনসারটা লিখে ফেলতে পারি আর কি, বুঝতে পারছো, এই প্রোডাক্ট ফর্মে আর কি। ওকে, তো যাক, তো এই ফর্মুলাগুলো তোমরা একটুখানি এখানে প্র্যাকটিস করবা। এখানে আমাদের এইগুলোর সাথে এখানে আর কি আছে একটু দেখে নিই আমরা। এখানে দেখো যে এখানে আরেকটা পপুলার ফর্মুলা হচ্ছে যে এখানে এই যে tan এর ক্ষেত্রে যদি 0 টু π/4 হয়, 0 টু π/4 হয়, তাহলে আমাদেরকে প্রায় প্রুভ করতে বলা হয় যে প্রুভ দ্যাট এই in প্লাস in মাইনাস 2 ইকুয়ালস টু 1/n মাইনাস 1। ওকে, এবং এখানে তোমরা এর আগের প্রুফটা দেখো, যে প্রুফটা কিন্তু খুব অর্ডিনারি প্রুফ ছিল, যে এখানে আমরা যে নরমালি যেই মানে ডেফিনিট ইন্টিগ্রালের আগে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে যেভাবে ইন্টিগ্রেশন বাই পার্টস করতেছিলাম, সাইনের পাওয়ার সাইন, একজন বলো দেখি, এই যে আমরা বললাম যে সাইন কস, এই দুটোর ক্ষেত্রে আমরা পাওয়ার যদি n থাকে তাহলে আমরা বলছি n-1 আর 1 করি, আর সেক কোসেক কট মানে আর হচ্ছে আর কি ছিল, tan, এই চারটার ক্ষেত্রে কি করতাম মনে আছে?
n-2 করতাম 2 আর n-2 করতাম। গুড। তাহলে এই কনসেপ্টটাই কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই করতেছি আমরা। সো এখানে আমরা এখানে দেখো এই যে n মানে n-1 আর মানে 1 করে নিলাম, নিয়ে ইন্ডিকেশন বাই পার্টস করতেছি, ইন্ডিকেশন বাই পার্টস করে লিমিট পুট করে দিচ্ছি, করলেই কিন্তু আমাদের এই ফর্মুলাটা প্রুভ হয়ে যাচ্ছে। সো এখানে জাস্ট প্রুফটা কিন্তু খুব অর্ডিনারি একটা প্রুফ, এটা নাথিং নিউ, জাস্ট মানে অর্ডিনারি ওয়েতে যে রিডাকশন ফর্মুলা তৈরি করা ছিল সেখানে জাস্ট লিমিট পুট করে দিলেই তোমার এখানে এটা চলে আসছে আর কি। ওকে, এখানে দেখো তোমরা কেউ কেউ মানে মাইক্রোফোনটা মানে আনমিউট করা আছে, মানে আমি রিকোয়েস্ট করবো যে যখন তোমরা কথা বলবা একটু মিউট করে নিও, এখন আনমিউট করে রাখো, তাহলে মানে অন্যদের ডিস্টার্ব হবে না, নাহলে অন্যদের মানে সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে আর কি। এটা আমরা যেটা বলছিলাম যে আইএন ইকুয়াল টু যদি আমাদের tan এর পাওয়ার থাকে তাহলে কি করব। tan এর ক্ষেত্রে আমরা ওই যে বললাম যে tan এর ক্ষেত্রে আমাদের পাওয়ারটা n-2 আর tan স্কয়ার করে নিতে হবে। tan স্কয়ারটা আমরা লিখলাম যে sec স্কয়ার - 1, পরে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে দুটো ইন্টিগ্রালে কনভার্ট করে নিলাম। নেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে এটাকে সাবস্টিটিউশন মেথড ইউজ করে এটাকে ইজিলি ইন্টিগ্রেট করা যায়। পরে এখানে লিমিট পুট করে আমাদের এই ধরনের কিছু একটা আসবে, সেটা আসলে মানে আলটিমেটলি এটা মানে 1 হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা বলতেছি দিস ইজ নাথিং বাট মানে in-2, দ্যাট ইজ এই জিনিসটা যদি খেয়াল করে দেখো যে দিস ইজ নাথিং বাট in-2। সো আমরা এখান থেকে এই in-2 টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, যাওয়ার পরে এখানে থাকলো আসলে 1/n-1। সো এখান থেকে অনেক ক্ষেত্রে দেখবা যে এখানে এটা প্রুফটা অনেক এইভাবে করা হয় যে এখানে অনেক জায়গায় এর ওরিয়েন্টেশন চেঞ্জ করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, মাল্টিপ্লাই করে দিয়ে এখান থেকে এটা 1 প্রুফ করা হয়েছে, প্রুফ দ্যাট n-1 ইনটু in প্লাস in-2 ইকুয়ালস টু 1। তো এটা একটা লাইন বেশি করতে হবে আর কি। এখন যদি আমার এখানে বলা হয় যে ফ্রম দিস ফাইন্ড আউট i5, তাহলে খেয়াল করে দেখো যে আমার i5 যখন বের করতে যাচ্ছি, i5 বের করতে যে এর মধ্যে কিন্তু i3 চলে আসছে, তাহলে i5 বের করতে যে আমার i3 লাগবে, i3 বের করতে যে আমার i1 লাগবে। আর i1 বের করা কিন্তু আমার জন্য খুব ইজি, i1 মানে হচ্ছে n এর পাওয়ার 1, n এর ভ্যালু 1, তাহলে এখানে tan x চলে আসছে। tan কে আমরা ইজিলি ইন্ডিকেট করতে পারি, কারণ tan কে ইন্ডিকেট করলে হচ্ছে ln sec x হয়। সো সেই জিনিসটা আমরা এখানে স্টেপ বাই স্টেপ, সো আমাদের প্রথমে এখান থেকে এই ইকুয়েশন ইউজ করে আমাকে i3 বের করতে হবে, এরপরে এখানে যে আমাদের i5 বের করতে হবে, এরপরে আমাদের মানে সবগুলো একসাথে বসায় এখানে i5 এর ভ্যালুটা বের হবে। ওকে, সিমিলারলি এখানে যদি ওই রিডাকশনের ক্ষেত্রে যদি এরকম থাকে, সেখানেও তোমরা জানো যে এটার ক্ষেত্রে আমরা এর আগে যেটা মানে করে আসছিলাম সেটা ইন্ডিকেশন বাই পার্টস, মনে করো যে এখানে পাওয়ার n আর এটা 1 ধরে নিয়ে আমরা ইন্ডিকেশন বাই পার্টস করতেছিলাম, সেই ইন্ডিকেশন বাই পার্টস ধরে নিয়ে এখান থেকে ইন্ডিকেট করলে যেটা হবে সেটাই হচ্ছে এর ফর্মুলা হচ্ছে এই টাইপের কিছু একটা এখানে আসবে আর কি। ওকে, তো স্যার কি বললেন স্যার, এত তাড়াতাড়ি চলে গেলেন? চলে গেলাম না, বুঝাই কোনটা বলো, কোনটা বলো, কোনটা বলো? এই কেবল স্যার এইটা এইটা আসলে আমাদের ওই যে রিডাকশনের যে চ্যাপ্টারটা আমরা করছি, এটা আসলে ওইটার সাথে কমপ্লিটলি ম্যাচিং আর কি। এইখানে আমরা শুধু নতুন যেটা কাজটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র লিমিটটা পুট শিখতেছি আর কি, লিমিট পুট করা ছাড়া অন্য কোনো কাজ আমরা আসলে করতেছি না। কারণ এখানে এই যে মানে রিডাকশনের ফর্মুলাতে যেটা আছে সেটা হচ্ছে এর আগের তোমরা রিডাকশনের চ্যাপ্টার 14-এ যে রিডাকশন করে আসছো, চ্যাপ্টার 14-এর রিডাকশনের যা যা ছিল সব কিছু হুবহু করতে হচ্ছে, শুধুমাত্র লাস্টে যে লিমিট পুট করতে হচ্ছে এখানে, তাছাড়া কিন্তু অন্য কোনো কাজ এখানে নাই। সো এখানে এই চ্যাপ্টারে আমরা আসলে নতুন কিছু শিখতেছি না, হ্যাঁ, জাস্ট শুধু লিমিট পুট করা, আপার লিমিট লোয়ার লিমিট পুট করা ছাড়া কিছু করতেছি না আর কি, বুঝতে পারছো? সেই জন্য আমরা আসলে এই এক্সারসাইজের খুব বেশি একটা ইম্পর্টেন্স দিচ্ছি না, শুধুমাত্র এই যে ওয়ালিস যে ফর্মুলাটা আমরা বললাম ওইটাকে ফর্মুলা হিসেবে মনে রাখতে চাচ্ছি, কারণ ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অনেকগুলো জায়গায় অ্যাডভান্টেজ পাবো, কুইকলি সামগুলো করতে পারবো। সেই জন্য ওই ওয়ালিস ফর্মুলা মনে রাখা ছাড়া এখানে অন্য কোনো কিছু আর এখানে শিখতে চাচ্ছি না আর কি। আচ্ছা, আর যারা মানে বুঝতে চাচ্ছ তারা আবার দেখো যে এখানে আমরা যে করলাম এইটারে আমরা বললাম কি এইটার সাথে একটা 1 মাল্টিপ্লাই করে নিলাম, 1 মাল্টিপ্লাই করে নেওয়ার পরে এখন বলছি এটা হচ্ছে আমাদের ইউ আর এরপরে 1টা হচ্ছে আমাদের ভি। সো তারপরে এখন বলছি আমরা ইন্ডিকেশন বাই পার্টস, সো ইন্ডিকেশন বাই পার্টস করলে পরে এখানে দেখো যে এখানে এই টাইপের কিছু একটা এখানে চলে আসার কথা। এন্ড ফাইনালি যে আমরা এখান থেকে এইটার পাওয়ার দেখো n-1 হলো, এখানে x স্কয়ার থাকতো, এন্ড এই x স্কয়ারটাকে আমাকে এখন এখান থেকে এলিমিনেট করতে হবে। এন্ড এলিমিনেট করতে যে আমরা কি করতেছি, আমরা এখান থেকে বলতেছি যে এখান থেকে আমরা এই যে a স্কয়ার মাইনাস অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, সো সেখান থেকে আমরা বলতেছি যে এখান থেকে আমাদের মানে যদি আমরা থিঙ্ক করি তাহলে এখান থেকে এখানে দুইটা ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা কনস্ট্যান্ট আর একটা পাওয়ার হচ্ছে একটা n-1 আর একটা হচ্ছে n।
যেটা আমরা এর আগেই দেখে আসছি। সো ফাইনালি যে আমরা বললাম কি n-1টাকে আমরা বলছি in-1 লেখা যায়, আর এখানে পাওয়ার যেটা n আছে সেটাকে in লেখা যায়। দেন এই in লেফট হ্যান্ড সাইডে আমরা in দিয়ে শুরু করছিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে এই inটাকে নিয়ে গেলাম, নিয়ে যে কমন নিলে পরে এখানে দেখো in কমন নিলে পরে 2n+1 হলো। এন্ড ফাইনালি এই যে in ইকুয়ালস টু আমরা বলতেছি এই যে 2n ইনটু a স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2n+1 in-1। এটা আমরা এখান থেকে একটা ফর্মুলা হিসেবে এরা তারা দেখাতে চাচ্ছে বা দেখাবে আর কি। ওকে ওকে, তো আমরা আজকে আসলে যে জায়গাটায় একটু কনসেন্ট্রেট করতে চাচ্ছি, আমরা এই ইন্টিগ্রেশন থেকে একটু বের হয়ে যেতে চাচ্ছি। আমাদের এরপরে আসলে এরিয়া আন্ডার দ্য কার্ভ আর আর্ক লেংথ বের করতে হবে। তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভের কনসেপ্টটা কি সেটা আমরা একটু দুই একদিন পরে দেখাতে যাচ্ছি। আমরা আজকে এই ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টগুলো আমরা জানি, কারণ আমাদের এই ক্যালকুলাসে ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল দুইটা পার্ট আছে, সেই দুইটা পার্টই আমরা মানে দেখতে চাই। নাকি তোমাদের এই এরিয়া দেখাই যাব? তোমরা কি বলো, এরিয়া কি এখন দেখাবো না দেখাবো না? এরিয়াটা আসলে আমাদের এই ইন্টিগ্রালের ভিতরে পড়ছে আর কি। তাহলে ইন্টিগ্রাল শেষ করে মুভ করি ডিফারেন্সিয়েশনে। ওকে ঠিক আছে, তাহলে তাই করি, অসুবিধা নেই। স্যার এই গামা বিটা ফাংশন এগুলো নাই আমাদের? না, আমাদের সিলেবাসে গামা বিটা ফাংশন নাই। তোমরা একটু দেখে নিও, তোমাদের সিলেবাসটা তোমাদের এখানে দেওয়া আছে মনে হয়, তোমরা সিলেবাসটা আজকে একটু দেখে নিও একবার। তোমাদের দেখবা যে এখানে এই যে গুগল ক্লাসরুমে তোমাদের সিলেবাসটা আপলোড করা আছে আর কি। তোমরা নরমালি এরিয়ার কনসেপ্টটা এইচএসসি তে দেখে আসছো। এইচএসসি যে কনসেপ্ট আমরা দেখে আসি সেটা যদি একটু খেয়াল করে দেখো, যেটা খুবই অর্ডিনারি একটা কনসেপ্ট, যে এই y ইকুয়ালস টু fx একটা ফাংশন আমাকে দেওয়া আছে, দিয়ে যদি বলা হয় যে ফাইন্ড আউট এরিয়া এনক্লোজড বাই দিস কার্ভ এন্ড এক্স অ্যাক্সিস, এনক্লোজড বাই দিস কার্ভ এন্ড এক্স অ্যাক্সিস। কারণ এরিয়া বের করতে পারি আমরা যে পোর্শনটা এনক্লোজড বাউন্ডেড, মানে কোনো কিছু দ্বারা ঘেরা, এরকম জায়গার এরিয়া আমরা বের করতে পারি। আর যেটা ঘেরা না সেটা কিন্তু আমরা এরিয়া বের করতে পারি না। আচ্ছা, এখন এখানে দেখো যে এরিয়া বের করা মানে আমরা মানে যেটা বলতেছি যে এখানে এর বেসিক কনসেপ্টগুলোর মধ্যে আমাদের যেমন রেক্ট্যাঙ্গেল এরিয়া বের করার ফর্মুলা জানা ছিল। রেক্ট্যাঙ্গেল ফর্মুলা কি ছিল মনে আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, লেংথ ইনটু ব্রেথ, এটা করে আমরা বের করে ফেলতাম। আর স্কয়ারের ক্ষেত্রে কি করতাম? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, স্যার দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য করতাম আর কি। তার মানে আসলে দুইটারই ফর্মুলা একই এর ছিল আর কি, যে দুইটা মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমরা আসলে মানে যেহেতু স্কয়ারের দৈর্ঘ্য আর প্রস্থ সমান, সেই জন্য আমরা বলতাম দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এখন এখানে দেখো যেখানে আমরা এইখানে যে কাজটা করতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে এখানে আসলে এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এইটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা এটা চিন্তা করি যে আমরা এরকম যে কার্ভ বলে দুনিয়াতে কিছু যে আছে সেটা বিশ্বাস করতে চাচ্ছি না। না চেয়ে আমরা বলতেছি এখানে দুনিয়াতে সবকিছু স্ট্রেট লাইন, দুনিয়ার সবকিছু তার স্ট্রেট লাইন না আর কি। আর আমরা বলছি ম্যাথমেটিশিয়ানরা মানে মনে মনে যা বলে তাই প্রুভ করে দেখায়, তো সেই জন্য ম্যাথমেটিক্সের সঙ্গে আমরা খুব বেশি আর্গুমেন্টে যেতে চাচ্ছি না। আমরা বললাম যে ঠিক আছে তোমরা যা বলো তাই ভালো। এখানে আমরা একটা স্মল একটা লেংথ নিয়ে নিলাম, এন্ড স্মল লেংথ যখন নিয়ে ফেললাম তখন আমরা বলতেছি দো দ্য আপার পার্ট ইজ পার্ট অফ এ কার্ভ বাট ইট সিমস টু বি এ স্ট্রেট লাইন ডিউ টু দ্য স্মল থিকনেস। সেই স্মল থিকনেসের লেংথটা আমরা বলতেছি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে আমাদের ডিএক্স। আর এই লেংথটাকে আমরা বলছি আমাদের হচ্ছে ওয়াই। বোঝা গেল না গেল না? যে আমি এখানে তোমাদের দেখানোর জন্য একটু বড় করে ড্র করছি, আসলে আমি এখানে যা বলতে চাচ্ছি এই লেংথটা হবে খুবই স্মল, ডিএক্সটা হচ্ছে টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি থিকনেসের একটা লেংথ আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে এখন যদি আমরা এখানে চিন্তা করি যে এখানে এইটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়ে থাকে,
সেই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা বলছি তার এরিয়াটা তাহলে কি হবে, এর এরিয়াটা বলছে আমাদের এই যে y ইন্টু ডিএক্স, যে তার হাইট ইন্টু তার উইথটা হচ্ছে এখানে ডিএক্স। এখন আমরা বলতেছি এটা যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এটা যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এই কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে এরকম যতগুলো স্মল লেংথ আছে সবগুলো আমরা অ্যাড করতে পারি ডিসক্রিট ওয়েতে। আর আমরা বলতেছি এই ডিসক্রিট ওয়েতে যে অ্যাড করাটা এটা যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে এই অ্যাড করাটার স্মার্ট ওয়েটা হচ্ছে ইন্ডিকেট করাটা, যে এর থেকে বি পর্যন্ত লিমিট নিয়ে এটা যদি ইন্ডিকেট করে ফেলি তাহলে এটা কন্টিনিউয়াস ফাংশনের সাম আপ হয়ে যায়, অ্যাড করা হয়ে যায়। যদি এটা ডিসক্রিট হতো, ডিসকন্টিনিউয়াস হতো, তাহলে আমরা এটা অ্যাড করে করে যাইতাম। কিন্তু যেহেতু উপরে ফাংশন আমাদের কন্টিনিউয়াস ফাংশন, তাহলে আমরা বলতেছি এর এরিয়াটা আসলে বের করতেছি আমরা এই যে এ থেকে বি পর্যন্ত লিমিট নিয়ে এই ওয়াই ডিএক্স করলে আমরা এর এরিয়া পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে অফ ফাইন্ড আউট দ্য এরিয়া। এখন মনে করো যে তোমার বলা হলো যে সে আমার একটা ফাংশন দিয়ে দেওয়া হলো, সে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার একটা ফাংশন দিয়ে বলা হলো যে এর লিমিটটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু 1 থেকে এক্স ইকুয়ালস টু 3। তা বলতেছি এখানে এই কার্ভটা যদি আমি চিন্তা করি তাহলে এই কার্ভটা চিন্তা করতে যাই, বলছি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার ফাংশনটা হচ্ছে আমাদের এইটা, আর এই ফাংশনের 1 হচ্ছে আমার এখানে আর 3 হচ্ছে আমার এখানে। তাহলে 1 থেকে 3 মানে হচ্ছে আমার আসলে এই পোর্শনের এরিয়াটা আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে এটা বের করতে যে আমরা বলতেছি কি কিছুই না, যে এখানে আমরা এই ফর্মুলা অনুযায়ী এইখানে বললাম এটা লোয়ার লিমিট 1, আপার লিমিট আমাদের 3, তারপর এখানে বলতেছি কি এখানে আমাদের y হচ্ছে y মানে হচ্ছে x স্কয়ার dx। সো এখন সিম্পলি এটাকে এখন এটা এই পর্যন্ত ছিল আমাদের এটা এরিয়ার প্রবলেম, এখান থেকে এই ফর্মুলা পর্যন্ত ছিল এটা এরিয়ার প্রবলেম। যখনই আমি এরিয়ার ফর্মুলা পুট করে ফেললাম তখন কিন্তু আর এটা এরিয়ার প্রবলেম নাই, তখন এটা হয়ে গেছে সিম্পল একটা ডেফিনিট ইন্টিগ্রাল। এখন এই ডেফিনিট প্রপার্টি অনুযায়ী আমাদের এখন এটাকে ইন্ডিকেট করতে হচ্ছে। তো এখান থেকে ইন্ডিকেট করে আমরা এখন লিমিট পুট করে দিচ্ছি, করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের সেই এরিয়াটা। ওকে, সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ফাইন্ডিং আউট এরিয়া। ওকে, এখন দেখো এখানে এই জিনিসগুলো আমরা আসলে এইচএসসি লেভেলে শিখে আসছি, এখানে নাথিং নিউ। এখানে যদি আমাদেরকে ব্যাপারটা এমন বলতো সে এরিয়া বাউন্ডেড বাই এ কার্ভ, মনে করেন দুইটা দ্বারা বাউন্ডেড বলা হলো, সে এ একটা লাইন আর এ একটা কার্ভ, এটা দ্বারা বাউন্ডেড পোর্শনটার এরিয়া ফাইন্ড করো। এখন তখন আমরা কি করব, কেউ একজন আইডিয়া দিতে পারবো একটু? উপরে একটা লাইন বলা হয়েছে যেটা হচ্ছে y1 আর এটা হচ্ছে আমাদের y2। y1 একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, এটা একটা ফাংশন, y2 একটা কার্ভের ইকুয়েশন। এখানে বলছে এই ফাংশনের এই দূরে দ্বারা এনক্লোজ যে পার্টটা সেটার এরিয়াটা ফাইন্ড করো। তাহলে কি করবো আমরা? স্যার বলবো দুইটা কার্ভের জন্য আলাদা আলাদা ভাবে এরিয়া নির্ণয় করব, তারপর যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দেব। দ্যাটস এ গুড থিং। আর কেউ কিছু বলবা? স্যার y থেকে স্যার y1 থেকে y2 বিয়োগ দিলে স্যার হয়ে যাবে। দ্যাটস গুড, যে y1 থেকে y2 বিয়োগ দিয়ে আমরা মানে বের স্যার করে ফেলতে y1 পারবো। থেকে y2 না স্যার, মানে y1 এর জন্য যে ক্ষেত্রফলটা পাবো ওই ক্ষেত্রফল থেকে y2 এর ক্ষেত্রফল বাদ দিব। আচ্ছা আচ্ছা, গুড। y1 এর আন্ডারে এখানে যদি এই ফাংশনের ক্ষেত্রে যদি বলা হয় তো y1 এর এরিয়া বের করতে, তাহলে কি শর্টকাট ওইটা কি বলো দেখি একটু কেউ একজন? y1 এর আন্ডারে এরিয়াটা হাফ ইনটু ভূমি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, রাইট। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ইজিলি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা করে আমরা এখানে এরিয়া বের করে ফেলতে পারবো। দ্যাটস গুড। আচ্ছা, হ্যাঁ, তোমরা এইখানে এই কনসেপ্ট গুলো আমাদের আসলে ক্লিয়ারলি বুঝতে হবে, যেখানে এরিয়া বের করার ক্ষেত্রে আমাদের এই যে যখন এরিয়া বিটুইন টু কার্ভ হচ্ছে, এরিয়া বিটুইন টু কার্ভ যখন হলো, তোমরা যখন বললা যে দুইটা কার্ভের ইন বিটুইন যদি এরিয়া বের করতে বলা হয় তাহলে তার এরিয়াটার ক্ষেত্রে বলছি এখানে এই যে এ টু বি লিমিট নিয়ে আপার মাইনাস লোয়ার যেই পোর্শনে আমরা এরিয়া বের করতে চাচ্ছি সেখানে আমরা দেখতে হবে যে এখানে যদি একটা রে মতন নেই, লাইট ফেলি, তাহলে রাইটের উপরে ফাংশন কোনটা, নিচে ফাংশন কোনটা। প্রথমে উপরেরটা মাইনাস নিচেরটা করলে পরে যেটা হবে দ্যাট ইজ গিভিং ইউ দ্য এরিয়া এনক্লোজ বাই দ্য টু কার্ভ, দুইটা কার্ভের ইন বিটুইন পোর্শন। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো এখানে যদি এমন হয়
আমি এই পোর্শনটা এখানে ডিলিট করে দিচ্ছি। মনে করো f(x) একটা ফাংশন দিয়ে দেওয়া হলো, এই ফাংশন মনে করো যে এখানে x এর ভ্যালু 2, x এর ভ্যালু এখানে 5, এটা একটা ফাংশন। মনে করো এইটা হচ্ছে আমাদের 2 আর এইটা হচ্ছে আমাদের 5। এখন এটা বলা হলো ফাইন্ড আউট এরিয়া এনক্লোজ বাই দিস ফাংশন। তাহলে এরিয়া এনক্লোজ বাই দিস ফাংশন বের করতে, মানে এরিয়া এনক্লোজ বাই দিস ফাংশন এন্ড x অ্যাক্সিস, এরিয়া এনক্লোজ বাই দিস ফাংশন এন্ড x অ্যাক্সিস। তাহলে সেটা বলা মানে হচ্ছে আমরা বলছি এখান থেকে এই পোর্শনটা এরিয়া বের করতে বলা হয়েছে। তাহলে কিন্তু আমরা এটা ড্র করার পরে লিমিটটা পেয়ে গেলাম কি 2 থেকে 5 পর্যন্ত লিমিট নিতে হবে। লিমিট নিয়ে এই কার্ভটাকে ইন্ডিকেট করলে আমরা কিন্তু এই পোর্শন এরিয়া পেয়ে গেলাম, রাইট? পাইলাম না বলো? জি স্যার পাইলাম, কিন্তু সেটা তো নেগেটিভ স্যার। নেগেটিভ আসবে না? রাইট, এই তো ভালোই বুঝছো তোমরা। এখন এখানে আমরা বলছি যে এরিয়া বিলো দ্য এক্স অ্যাক্সিস, এরিয়া বিলো দ্য এক্স অ্যাক্সিস সেটা রিপ্রেজেন্ট করে সবসময় নেগেটিভ এরিয়া হবে। এখন যখন নেগেটিভ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, এটা এরিয়া বের করার পরে আমাদেরকে তখন এটাকে আবার পজিটিভ করে মানে আনসারটা লিখতে হবে। ওকে, বলো। স্যার এরিয়া তো নেগেটিভ হতে পারে না স্যার, তারপরে কেন নেগেটিভ হবে? কারণ এই যে ফাংশনের প্রপার্টির উপর ডিপেন্ড করে আর সেটাকে কেন আমরা হ্যাঁ বলো পজিটিভ ধরে নেব? মানে স্যার এরিয়া তো নেগেটিভ হয় না, তা কেন আমরা মানে নেগেটিভ আসবে এবং কেন আমরা সেই নেগেটিভটাকে পজিটিভ ধরে নেব? যে নেগেটিভ হতে পারে না এজন্য পজিটিভ। এরিয়া নেগেটিভ হইতে পারে না মানে এই এটা তুমি ঠিক বলছো, এরিয়া কখনো নেগেটিভ হতে পারবে না। আর্ক লেংথ রেডিয়াস, মানে আর্ক লেংথ রেডিয়াস এগুলো নেগেটিভ হতে পারবে না। কিন্তু আমরা বলছি কি যে আমাদের ইন্টিগ্রেট করতে যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেট করলে ফাংশনের প্রপার্টির উপর ডিপেন্ড করে সেই ফাংশন পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু দিয়ে থাকে। এখন এই যে যখন আমি বলছি সেম, মনে করো আমি একটা ফাংশনকে ইন্টিগ্রেট করতেছি, এই ফাংশনকে আমি বললাম যেখানে এই 0 থেকে 1 নিয়ে মানে মনে করো যে একটা ফাংশন x² ইন্ডিকেট করলাম। এখন এইটার ক্ষেত্রে আমি ইন্ডিকেট করতে চাই, আমি বলতেছি এর ইন্ডিকেশনটা কি হলো, x³ বাই হচ্ছে 3 0 to 1। এখন আমি বলতেছি এখানে এটার লিমিট পুট করে দেওয়ার পরে এখানে লিমিট মানে এইটা হবে এর ইন্টিগ্রাল ভ্যালুটা। আবার এটাকে যদি এমন হতো 0 to 1 মাইনাস x², এটার ক্ষেত্রে কি হতো, মাইনাস পুট করার পরে এখানে x³/3, এটা 0 to 1, এটা -1/3 হলো। ঠিক আছে? তাহলে এই দুটো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, ঠিক তো নাকি ঠিক না? তাহলে এই ফাংশনকে ইন্ডিকেট করে আমার পজিটিভ ভ্যালু পাওয়া গেল, এই ফাংশনকে ইন্ডিকেট করে নেগেটিভ ভ্যালু পাওয়া গেল। এখন আমাকে যদি বলা হয় যে এই y -x² ফাংশনের আন্ডারে 0 থেকে 1 পর্যন্ত এরিয়াটা বের করো, 0 থেকে 1 পর্যন্ত ফাংশনটার এরিয়াটা বের করো, তাহলে এরিয়াটা তো এই পোর্শনটা নাকি না, কোনটা 0 থেকে 1, এটা তো এই পোর্শনটা। আর এই পোর্শনটা যখন হলো তখন আমি দেখতেছি এর এরিয়া তো নেগেটিভ, এর ইন্ডিকেট করে তো আমি নেগেটিভ পাচ্ছি। এর ইন্টিগ্রাল হলো, আমি তো আমার ফর্মুলা ছিল যে আমার মানে এরিয়ার ফর্মুলা ছিল আমার এখানে কি, যে আমি লিমিট নিব y dx লিখবো, প্রথমে গিভেন লিমিট নিব তারপরে y ইনটু dx লিখবো, এটাই তো আমার ফর্মুলা ছিল। তাহলে এখানে y ছিল আমার -x² লিখলাম, dx অপারেটর লিখলাম, লিমিট 0 to 1 তাও লিখলাম, কোনো জায়গায় তো কোনো মিস্টেক আমি করি নাই। না করার পরেও কিন্তু এখানে আমার মানে ইন্টিগ্রাল ভ্যালুটা নেগেটিভ আসছে। এখন ইন্টিগ্রাল ভ্যালু নেগেটিভ কোনো সমস্যা নাই, কিন্তু সেই ইন্টিগ্রাল ভ্যালু যদি আমার এরিয়া রিপ্রেজেন্ট করে, যেমন এখানে আমি বলছি এখন এটা একটা এরিয়া রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু আমার জন্য সমস্যা, তখন আমি বলছি এরিয়া নেগেটিভ হবে না। আর প্রশ্ন হচ্ছে তাহলে এখানে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার মানে উপায় কি, আমরা বলছি ওকে মানে একটা সেন্টেন্স আমরা লিখে দিচ্ছি যে এরিয়া ক্যানট বি নেগেটিভ, দেয়ারফর রিকোয়ার্ড এরিয়া ইকুয়ালস টু এই যে মডুলাস অফ মানে a
ইকুয়ালস টু 1/3। ওকে, সো এখানে কিন্তু আমরা বলছি এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল ভ্যালু, আর লাস্টে যে বলছি আমরা এটা একটা হচ্ছে তার এরিয়া। ওকে, সো এখানে ফাংশনের নেগেটিভ আসার মেইন কারণ হচ্ছে ফাংশনের প্রপার্টির কারণে, কারণ কোনো ফাংশন বিলো এক্স এক্সিস থাকবে, কোনো ফাংশন অ্যাবভ এক্স এক্সিস থাকবে। নরমালি আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখতেছি যে এইসব ফাংশনগুলো বিলো এক্স এক্সিস থাকে তার এরিয়া বের করলে পরে এটা নেগেটিভ এরিয়া দিয়ে থাকে। ওকে, আচ্ছা, তো বোঝা গেল না? গেল না? জি স্যার। তো সেই জন্য আমরা বলছি যে এরিয়ার ক্ষেত্রে যদি কোনো জায়গায় নেগেটিভ এরকম এসে যায় তাহলে আমরা এরকম মানে এই যে মানে ইন্টিগ্রাল করার পরে যদি নেগেটিভ আসে তাহলে পজিটিভ লিখবো। বাট এবার আসো, এখানে আসো যে এখানে যদি বলা হতো যে এই ফাংশন এই একটাই আছে, এই ফাংশনে বলা হলো ফাইন্ড আউট এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড যে পোর্শনটা সেটা এরিয়া বের করতে বললো। ফাইন্ড আউট এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ এন্ড এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যে এই কার্ভটা দ্বারা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা বাউন্ডেড যে পোর্শনটা সেইটা এরিয়া বের করতে বললো। তাহলে তিনটাই থাকতে হবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসও থাকতে হবে, এক্স অ্যাক্সিসও থাকতে হবে, আবার কার্ভও থাকতে হবে। তাহলে সেটা দ্বারা বাউন্ডেড কিন্তু হলো আমার এইটা। বোঝা গেল না? গেল না? ফাংশন একই, কিন্তু মানে ডেসক্রিপশনের উপর ডিপেন্ড করে আমরা পেয়ে গেলাম এইটা। এখন এই পোর্শন যদি এরিয়া বের করতে চাই তাহলে আমি বলছি কি যে এখানে এই এরিয়াটা কি হবে, এই এরিয়াটা বলছে আমরা 0 থেকে 2 এই যে ওয়াই ডিএক্স। তাহলে 0 থেকে 2 পর্যন্ত লিমিট নিয়ে এইটাকে যদি ইন্ডিকেট, ওই একই ফাংশনকে যদি ইন্ডিকেট করি তাহলে আমার দিবে হচ্ছে এইটা। 2 থেকে 5 পর্যন্ত লিমিট নিয়ে আমি যদি ইন্ডিকেট করি তাহলে পাচ্ছি আমি এই যে এরিয়া 2টা। আবার যদি বলা হয় ফাইন্ড আউট এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই মানে এক্স ইকুয়ালস টু 7 লাইন, সরি এক্স ইকুয়ালস টু 7 লাইন, এক্স অ্যাক্সিস আর কার্ভ এক্স অ্যাক্সিস এক্স ইকুয়ালস টু 7 লাইন দ্বারা বাউন্ডারি যে পোর্শনটা সেটা যদি বের করতে বলা হয় তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে আমার এরিয়া 3। সেই এরিয়া 3 এর ক্ষেত্রে আমরা বলতেছি এখানে এই যে 5 থেকে 7 মতো লিমিট নিচ্ছি, নিয়ে ওয়াই ডিএক্স করতেছি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি যে আমার আসলে একই ফাংশন ডিফারেন্ট এরিয়া দিবে বেসড অন ইটস লিমিট, লিমিটের উপরে ডিপেন্ড করে এ ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট এরিয়া দিবে। এবার দেখো এখানে যদি প্রশ্নটা এমন করা হতো ফাইন্ড আউট এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ and x axis y axis and the line y x equals to 7, x equals to 7 দ্বারা x axis y axis দ্বারা বাউন্ডেড যে পোর্শনটা আর এই কার্ভ দ্বারা যে বাউন্ডেডটা সেটার এরিয়াটা বের করো। তখন তোমরা কি করতে একটু বলো দেখি আমারে, কেউ একজন বলো। স্যার এতক্ষণ যেটুকু বুঝালেন স্যার এইটুকুই স্যার করতাম। তাই করতাম? এটা করে কি করতাম? স্যার তিনটা এরিয়া যোগ করতাম। তিনটা এরিয়া যোগ করতাম, গুড। এই যে তিনটা এরিয়া যোগ করতাম, ও একটা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলছে, তিনটা এরিয়া যোগ করতাম। স্যার অবশ্যই এরিয়াগুলো স্যার যে a2টা আসবে a2টা নেগেটিভ আসবে, a2টাকে পজিটিভ লিখতে হবে। রাইট, এই কথাও কিন্তু আবার মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে যত এরিয়া আছে সেই এরিয়াগুলোর পজিটিভ ভ্যালুগুলো অ্যাড করব, এবং সেটাকে আমরা মানে সেফ সাইডে থাকার জন্য কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে এই কথাগুলো আমরা না বলে আমরা বলতেছি যতগুলো এই পিস ওয়াইজ এরিয়া বের করব ডিফারেন্ট ডোমেনে করে আমরা সবগুলোর মানে পজিটিভ ভ্যালু নিয়ে অ্যাড করে দিব, বা সবগুলো এরিয়া মানে মডুলাস নিয়ে অ্যাড করে দিব, করলে যেটা হবে দ্যাট ইজ মাই রিকোয়ার্ড এরিয়া। ওকে, সো এরিয়া বের করার ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখার প্রয়োজন এখানে হবে। ওকে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই যে লাস্টের কোশ্চেনটা কি ছিল, যে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত যেমন এখানে যদি 0 থেকে 7 পর্যন্ত একবারে ইন্ডিকেট করতে যাইতাম, 0 থেকে 7 পর্যন্ত ইন্ডিকেট করতে গেলে কি ইন্ডিকেশনটা হতো? 0 থেকে 7 পর্যন্ত লিমিট নিয়ে করতে গেলে কি হতো বলো দেখি কে একদম। 0 থেকে 7 পর্যন্ত লিমিট নিয়ে যদি ইন্ডিকেট করতে যা হওয়ার কথা তার থেকে কম আসতো স্যার, যা হওয়ার কথা তার থেকে কম আসতো, কারণ হচ্ছে এখানে এই দুটো এরিয়া হচ্ছে পজিটিভ ভ্যালু আর এইটা হচ্ছে নেগেটিভ ভ্যালু।
সো মানে এটা কিন্তু যা আসার কথা ছিল তার থেকে কম চলে আসতো, ঠিকই তোমরা বলছো। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে ফাংশনের উপরে ডিপেন্ড করে, যেমন মনে করো যে cos x ফাংশনের গ্রাফ তোমরা শিখছো, cos x ফাংশনকে যদি আমাদের বলা হয় 0 থেকে পাই পর্যন্ত লিমিট নিয়ে এটাকে ইন্ডিকেট করো, 0 থেকে পাই পর্যন্ত ইন্ডিকেট, 0 থেকে পাই পর্যন্ত লিমিট নিয়ে এটাকে ইন্ডিকেট করো, তাহলে খেয়াল করে দেখো ইন্ডিকেট করলে কি রেজাল্ট আসবে বলতে পারো, ইমাজিন করতে পারো? 0। দেখছো 0 থেকে ইন্ডিকেট করতে যে তোমরা দেখছো 0, মানে তোমরা 0 পেয়ে যাচ্ছ। এই 0 পাইলে পরে আমাদের রেজাল্ট কিন্তু আর এখানে আসলো না, এরিয়া হলো না। তখন আমরা বলতেছি এটা যেহেতু সিমেট্রিক, তাহলে এইটারে আমরা এটা লিখতে পারি, এটা 2 ইন্টু এই যে 0 2 পাই বাই 2 এই যে cos x dx। এই দেখছো স্প্লিট কেন ওয়ান ডেফিনেট নিয়ে গেলে আমাদের প্রপার্টি জানা দরকার। এই প্রপার্টি হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে, কিছু কিছু ক্ষেত্রে ফাংশন আমাদেরকে ইনসিস্ট করতেছে যে তুমি তোমার ইচ্ছা মতন আমাকে ইন্ডিকেট করতে পারবে না, করলে পারে তুমি উল্টা আমি তোমাকে কনফিউজিং রেজাল্ট দিব, তোমাকে কনফিউজ করে ফেলবো, তুমি দিশেহারা হয়ে যাবা। সো তখন তোমাকে বলা হচ্ছে যে ঠিক আছে এই দিশাহারা থেকে আমাকে বাঁচানোর জন্য ডেফিনেট নিগেলে প্রপার্টি গুলো আমাদেরকে হেল্প করতেছে, কার্ভ স্কেচিং আমাদেরকে হেল্প করতেছে। না হলে দেখবা যে তুমি হয়তো একটা এরিয়া বের করে দিছো, মানে তুমি তোমার চিন্তা করছো তো ঠিকই আছে, কিন্তু আসলে রেজাল্ট পাওয়ার পরে তুমি দেখছো না এটা তো উল্টা উল্টা হয়ে গেছে, এটা তো এরকম হওয়ার কথা না। ওকে আচ্ছা, এখান থেকে বলো স্যার 0 থেকে 7 পর্যন্ত ইন্ডিকেট করতে গেলে কতটুকু বাদ পড়বে ওটা একটু বুঝি নাই। এই যে নিচের এই পোর্শনটা, নিচের এই পোর্শনটা বাদ পড়ে যাবে, 2 থেকে 5 পর্যন্ত যেটা সেটা তো নেগেটিভ হবে, সেই পোর্শনটা বাদ পড়ে যাবে, শুধু একটু বাদ যাবে, এইটুকু বাদ যাবে কোথা থেকে, এই যে এইটা এবং এইটা থেকে। এমন কিন্তু হইতে পারে যদি দেখা যায় যে নিচের এই পোর্শনটা বেশি বড়, অনেক বেশি বড়, এই দুটো সাম করে যা হলো তার থেকেও এটা বড়, তাহলে দেখা যাবে যে এই দুটো সাম করার পরেও এটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে। আবার এমন হইতে পারে যে দেখা গেলো যে এইটার এরিয়াটা এই দুটো সামের সমান, তাহলে এটা 0 থেকে 7 মধ্যে লিমিট নিয়ে এরিয়া বের করার পরে দেখা গেলো রেজাল্ট হয়ে গেছে 0। বুঝতে পারছো? আর এরিয়ার ক্ষেত্রে আমরা বলছি এরিয়া কখনোই আমার মানে 0 হওয়ার কথা না, নেগেটিভ হওয়ার কথা না। যখনই এরিয়া 0 এসে যাচ্ছে তখনই আমরা বলছি সামথিং রং, আমাদেরকে মানে একটু রিভিউ করে দেখতে হবে যে কোনো জায়গায় কোনো অ্যানোমালিস ক্রিয়েট হয়েছে কিনা, কোনো প্রপার্টি ব্রেকডাউন হয়েছে কিনা, সেটা আমাদের চেক করে দেখতে হবে। ওকে জি স্যার। ওকে আচ্ছা, এখন দেখো যে এখানে আরেকটা জিনিস একটু দেখো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে এখানে যদি আমাদের দুইটা ফাংশন থাকে, এরকম দুটো ফাংশন থাকে, তাহলে এই দুটো ফাংশনের ইন বিটুইন এরিয়া বের করার জন্য আমাদের কনসেপ্টটা ছিল এইটা y1 এটা y2, এর ইন বিটুইন এই পোর্শন এরিয়া বের করার জন্য আমরা বললাম যেখানে এরিয়াটা বের করব কি করে, এখানে এই যে a থেকে b পর্যন্ত লিমিট নিব, a থেকে b পর্যন্ত লিমিট নিয়ে আমরা বলছি আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। কেন এমন হয়? y1 কে ইন্ডিকেট করলে ফ্রম দ্য কার্ভ আপ টু x অ্যাক্সিস, কিপ ইট মাইন্ড যে আমি যখন কার্ভকে ইন্ডিকেট করি কার্ভ থেকে x অ্যাক্সিস পর্যন্ত কিন্তু এরিয়া আসে। আমার যখন আমি যখন বলি যে ফাংশনটা আমার নিচেই চলে গেছে, তখন আসলে আমার এই যে এখান থেকে এই লিমিট নেওয়ার পরে এই যে এই কার্ভ থেকে এই পর্যন্ত আমার কিন্তু এরিয়াটা আসে, ঠিক আছে? সো সেখানে আমরা বলতেছি যে এখানে সবসময় আমার এরিয়া বের করার ক্ষেত্রে লিমিটের উপর ডিপেন্ড করবে এবং অ্যাক্সিসের উপর ডিপেন্ড করবে। এখন যদি আমার কার্ভটা এমন হতো, সে মনে করো যে এখানে আমার বলা হলো যে কার্ভটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 2 এটা হচ্ছে 5, আর এই ফাংশনকে যদি আমি এখানে ইন্ডিকেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে যে আমি এই যে 2 থেকে 5 পর্যন্ত লিমিট নিয়ে x = fy কে ইন্ডিকেট যদি করি তাহলে ফ্রম দ্য কার্ভ আপ টু y অ্যাক্সিস এরিয়া চলে আসবে। কিন্তু তার মানে যে কোনো কার্ভকে ইন্ডিকেট করলে পরে ফ্রম দ্য কার্ভ আপ টু দ্য অ্যাক্সিস বেসড অন দ্য লিমিট, বেসড অন দ্য লিমিট মানে হচ্ছে লিমিট যদি y অ্যাক্সিস নেওয়া হয় তাহলে y অ্যাক্সিস পর্যন্ত আসবে, লিমিট যদি y x অ্যাক্সিস হয় তাহলে x অ্যাক্সিস পর্যন্ত আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এখান থেকে এই টাইপের কিছু একটা এখানে আসলো। এখন ঝামেলার যে জায়গায় হচ্ছে এই যে আগে যে প্রবলেমটা আমরা ডিসকাস করতেছিলাম, সেই আগের প্রবলেমটা যদি এরকম একটা